পৃথা উইল বিন কুকিং দ্য মিল অফ ইউর চয়েস বিফোর ইউ রিচ হোম। তো এখানে দেখো এখানে কয়টা ক্লজ আছে, এখানে দুটা ক্লজ আছে। একটা আছে পৃথা উইল বিন কুকিং দ্য মিল অফ ইউর চয়েস, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, বিফোর ইউ রিচ হোম। তো এখানে দেখো তুমি একটা জিনিস দেখতে পাবে, এটা অ্যাকচুয়ালি উইল বিন কুকিং, যে এই জায়গাটায় প্রবলেম আছে উইল বিন কুকিং। এবার উইল বিন কুকিংয়ে কেন প্রবলেম আছে? আচ্ছা, উইল বিন কুকিংয়ে প্রবলেম আছে তোমার এই জায়গাটা যে হবে, এটা একটা বিফোর ইউ রিচ হোম, এটার মানে হচ্ছে তোমার বাড়ি আসার আগেই পৃথা তোমার পছন্দের খাবার রান্না করবে। এটার মানে হচ্ছে তোমার বাড়ি আসার আগে, বিফোর ইউ রিচ হোম, তোমার বাড়ি আসার আগেই পৃথা তোমার পছন্দের রান্না করবে। আচ্ছা, তাহলে এখানে যে ফিউচার, এটা তাহলে কি হবে? দুটো কাজ হচ্ছে ভবিষ্যতে কি হচ্ছে? ভবিষ্যতে দুটো কাজ বোঝাচ্ছে, ভবিষ্যতে দুটো কাজ বোঝাচ্ছে, এই একটা কাজ, এই একটা কাজ। তাহলে ভবিষ্যতে কোন কাজটা প্রথমে হবে? তাহলে প্রথমে কাজ হবে এইটা, ফার্স্ট কাজ আমার, এটা কি হচ্ছে? এটা হচ্ছে ফার্স্ট কাজ, কারণ এখানে মানেটা দেখো, বিফোর ইউ রিচ হোম, তুমি বাড়ি আসার আগেই পৃথা উইল হ্যাভ বিন কুকিং দ্য মিল অফ ইউর চয়েস। তো এইটা হচ্ছে, এইটা তার রান্নাটা আগে করবে, তারপরে তুমি বাড়ি আসবে। তো প্রথম কাজ যে রান্না আগে করা, তো এটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্স। কেন ফিউচার পারফেক্ট টেন্স? এটা কারণ ভবিষ্যতের দুটো কাজের মধ্যে যেটা প্রথম কাজ, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে পৃথা উইল হ্যাভ কুকড। ফিউচার পারফেক্ট টেন্স হবে পৃথা উইল হ্যাভ কুকড। আশা করি বোঝা গেল। তো চলে আসি আমরা এবার পরের প্রশ্নে। তো দেখো এখানে কি বলেছে, 3 নম্বর প্রশ্নে কি বলেছে? 3 নম্বর প্রশ্নে বলেছে শি রেয়ারলি অ্যাপ্রোচড নোবডি টু টক অ্যাবাউট দ্য প্রবলেমস দ্যাট শি ওয়াজ ফেসিং। তো এইখানে দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করবে, শি রেয়ারলি অ্যাপ্রোচড নোবডি। তো তুমি যদি একটু গ্রামারটা ভালো করে পড়ে থাকো, তো দেখতে পাবে এই যে রেয়ারলি শব্দটা এবং এই নোবডি শব্দটা দুটোই একটা হচ্ছে নেগেটিভ শব্দ। রেয়ারলি শব্দটা এবং নোবডি শব্দ দুটোই নেগেটিভ শব্দ। তো আমরা এখানে দেখো অপশনগুলো ছিল দ্যাট শি, অপশনগুলো কি ছিল? অপশনগুলো ছিল দ্যাট শি ওয়াজ ফেসিং, সি রেয়ারলি অ্যাপ্রোচ নোবডি, এবং ডি টু টক অ্যাবাউট দ্য প্রবলেমস। তো দেখো এই সি নম্বর, এই যে সি নম্বর, এই লাইনটা, সি রেয়ারলি অ্যাপ্রোচ নোবডি, এই লাইনটা তো ভুল আছে। আমরা কখনোই রেয়ারলি আর নোবডি এটা একসঙ্গে ব্যবহার করতে পারি না, কারণ দুটোই নেগেটিভ শব্দ। তাহলে আমাদেরকে এখানে করতে কি হবে? আমাদেরকে এখানে বাক্যটা লিখতে হবে এরকম করে যে শি রেয়ারলি অ্যাপ্রোচড, এই নোবডিটা পাল্টে আমাদের এনিবডি করতে হবে, তাহলে এই জায়গাটা ঠিক হলো। তো চলে আসি আমি এবার পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। পরের প্রশ্নে বলেছে দা দত্ত কোম্পানি, পরের প্রশ্নে বলেছে দা দত্ত কোম্পানি হ্যাজ নট বিইং মেকিং নিউ কুল ব্যাগ সিন্স দ্য লকডাউন কমেন্সড। তাহলে তুমি এখানে দেখো এটা হচ্ছে টেন্স গঠনে ভুল আছে, টেন্স গঠনে ভুল আছে। কি করে তুমি বুঝবে? তুমি দেখো এখানে একটা কি পেলে, তুমি একটা এখানে হ্যাজ পেলে, তারপরে তুমি কি পেলে, এখানে একটা ভার্বের আইএনজি ফর্ম পেলে, এখানে একটা কি পেলে, এখানে একটা অক্সিলারি ভার্ব হ্যাজ পেলে, ভার্ব আইএনজি ফর্ম পেলে। এখানে দেখো এখানে হচ্ছে তুমি সিন্স পেলে। সিন্স দিয়ে কি বোঝাচ্ছে? সিন্স দিয়ে বোঝায় পয়েন্ট অফ টাইম। তো পয়েন্ট অফ টাইম যখন বোঝায় সিন্স দিয়ে, তো এত কিছু যখন পাচ্ছ, তাহলে এটা তোমার কোন টেন্স? এটা হচ্ছে তাহলে তোমার, যেহেতু হ্যাজ আছে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে
এই বিইংটা এই জিনিসটা ভুল আছে, তাহলে বাক্যটা কি হবে? হ্যাজ নট বিন মেকিং, এইটা হবে উত্তর, হ্যাজ নট বিন মেকিং। তাহলে এই বিইংটা ভুল আছে। তাহলে দেখি এটার মানে কি দাঁড়াবে। দ্য দত্ত কোম্পানি হ্যাজ নট বিন, এই জায়গাটা বিন, হ্যাজ নট বিন মেকিং নিউ স্কুল ব্যাগ সিন্স দ্য লকডাউন কমেন্টস। লকডাউন আরম্ভ হওয়ার সময় থেকে দত্ত কোম্পানি নতুন কোনো আর ব্যাগ বানাচ্ছে না, এটা হচ্ছে মানে। তো চলে আসি আমি পরের পেজে। তো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্নটা হচ্ছে ইট ওয়াজ বাই এ চান্স হি স এ মুভি ইন এ থিয়েটার। তো এটা খুব সোজা প্রশ্ন, কারণ আমরা যখন কথা বলি তখনই বলি বাই চান্স হয়ে গেছে। তো বাই এ চান্স কখনোই হয় না, কথাটা হচ্ছে বাই চান্স। এটা কি বাই চান্স? বাই চান্স হচ্ছে এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। এটা অনেক সময় সোজা মনে হয়, কিন্তু ওই পরীক্ষার হলে অল্প সময় করতে গেলে ভুল হয়। তো লক্ষ্য রাখবে বাই এ চান্স কথাটা কখনোই হয় না, বাই চান্স হয়। তো চলে আসি আমি পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন হচ্ছে মাই স্টুডেন্ট হ্যাড এক্সপেক্ট গাইডেন্স ফ্রম মাই এন্ড। তো এটা সোজা খুব, দেখতেই পাচ্ছি এখানে হ্যাড আছে। তো হ্যাডের সাথে কি বলতে, হ্যাডের সাথে এই জায়গাটা কি হওয়া উচিত, এটা যেটা ভার্বের থার্ড ফর্ম হওয়া উচিত ছিল। তো এখানে এক্সপেক্ট এই জায়গাটা ভুল আছে, তো এটা হবে হ্যাড এক্সপেক্টেড। তো এটা দাঁড়াবে। তো চলে আসি এবার পরের প্রশ্নে। তো দেখতেই পাচ্ছ পরের প্রশ্নটাই কি বলেছে। পরের প্রশ্ন বলেছে ওয়ান অফ দিস বক্সেস হ্যাভ দ্য পোর্ট্রেট দ্য অফ দ্য হেইরেস। হেইরেস মানে কি, এই যে এই কথাটা হেইরেস মানে, এই মানেটা তোমরা মনে রাখবে, HEIRES। হেইরেস মানে কি, হেইরেস মানে হচ্ছে উত্তরাধিকারিণী, মহিলা উত্তরাধিকারকে বলা হয় হেইরেস। তো আমরা দেখি এখানে কি বলেছে ওয়ান অফ দি বক্সেস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভুল আছে। এই যে বক্সেস দেখে অনেকে হ্যাভ করে দেবে, কিন্তু এটা ভুল না। সাবজেক্ট কি, এই ওয়ানটা এইটা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টের জন্য এই হ্যাভটা না হয়ে এটা কি হবে, এটা হবে হ্যাজ। তো বাক্যটা দাঁড়াবে ওয়ান অফ দিস বক্সেস হ্যাজ। এবার অনেকে বলবে এখানে দিস কেন হলো, এই দিসটা হলো এই যে বক্সেস, এটা যেহেতু প্লুরাল তাই কারণে এই দিসটাও প্লুরাল হলো। তো চলে আসি আমরা এবার পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে দেখো কি বলেছে 8 নম্বর প্রশ্নে ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল দ্য টাইম অ্যান্ড অল দ্য পিপল সাম অফ দ্য টাইম বাট ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। তো এইখানে দেখো তুমি দেখতে পাবে যে কোথায় ভুল আছে, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল দ্য টাইম অ্যান্ড অল দ্য পিপল সাম অফ দ্য টাইম বাট ইউ ক্যান নট ফুল অল দ্য পিপল অল দ্য। তো এখানে কোনো ভুল নেই, এখানে হচ্ছে নো এরর। এই বাক্যটা পুরোপুরি সঠিক। তো এই বাক্যের মানে হচ্ছে যে তুমি কিছু লোককে সব সময়ের জন্য বোকা বানাতে পারবে এবং সব লোককে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারবে, কিন্তু সব লোককে সব সময়ের জন্য বোকা বানাতে পারবে না। তাই এটার বাক্যটার মানে হচ্ছে এটা। তো আমরা দেখি আমরা পরের প্রশ্নে চলে আসি। তো 9 নম্বর কোশ্চেনটা দেখো। 9 নম্বর কোশ্চেনে কি দেখতে পাচ্ছ? 9 নম্বর কোশ্চেনে দেখো, 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 9 নম্বর প্রশ্নটা কি বলছে। 9 নম্বর প্রশ্নটা বলছে হার্দিক হরস্কোপ। হরস্কোপ মানে কি, হরস্কোপ মানে হচ্ছে রাশিফল। এটা তোমরা মনে রাখবে, অনেক সময় শুনতে পাবে, অনেক জায়গায় দেখতে পাবে হরস্কোপ মানে হচ্ছে রাশিফল। তো সেইজ দ্যাট দ্য স্টার্স উইল বি এক্সারসাইজড এ বিনাইন ইনফ্লুয়েন্স অন হিজ লাইফ। ইনফ্লুয়েন্স মানে প্রভাব, আচ্ছা বিনাইন ইনফ্লুয়েন্স। তো তুমি দেখো এখানে একটা জিনিস যে রাশিফল কি বলছে, হার্দিকের রাশিফল বলছে যে তার জীবনের উপর নক্ষত্রগুলি শুভ প্রভাব ফেলবে। মানে এই যে নক্ষত্রগুলি শুভ প্রভাব ফেলবে তার জীবনের উপর। তো নক্ষত্ররা কি, নক্ষত্ররা শুভ প্রভাব ফেলবে। নক্ষত্র তাহলে এখানে নক্ষত্র নিজেই কাজ করবে, নক্ষত্র নিজেই কাজ করবে। তোমরা যদি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস পড়ে থাকো, তো এই জিনিসটা যে উইল বি এক্সারসাইজড, এটা একটা হচ্ছে প্যাসিভ
প্যাসিভ বোঝাচ্ছে, কিন্তু এই প্যাসিভ ভয়েসও বোঝাচ্ছে, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে হবে না, এটা অ্যাক্টিভ ভয়েস হবে, এটা অ্যাক্টিভ ভয়েস হবে। কারণ অ্যাক্টিভ ভয়েসে হবে, কারণ অ্যাক্টিভ ভয়েসে কেন হবে, কারণ নক্ষত্রগুলো নিজেই কাজ করবে। তো নক্ষত্রগুলো যেহেতু নিজেই কাজ করবে, তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস হবে। তো দ্য স্টার্স উইল এক্সার্ট হবে। এবার এক্সার্ট কেন হবে, এক্সার্ট হচ্ছে এইটা হচ্ছে উইলের পরে কি বসে, উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই জন্য এক্সার্ট হলো। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তো চলে আসি আমরা পরের কোশ্চেনে। তো দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলেছে, 10 নম্বর কোশ্চেনে 4টা বাক্য দিয়েছে ABCD বলে, একই বাক্য আছে, খালি এখানে টুডে ইজ 6th ডে অফ অল দ্য পার্টিসিপেন্টস আর হাইলি এনথুসিয়াস্টিক। তো এখানে তুমি দেখো কি বলছে, টুডে ইজ 6th ডে অফ আওয়ার ওয়ার্কশপ, অল দ্য পার্টিসিপেন্টস আর হাইলি এনথুসিয়াস্টিক। তারপর এই যে টুডে ইজ 6th ডে, এখানে আর্টিকেল মিসিং, তাহলে এ নম্বরটা ভুল। পরেরটা দেখো কি বলে, পরেরটা বলে টুডে ইজ এ 6th ডে অফ আওয়ার ওয়ার্কশপ, এ 6th ডে কোনোদিন হয় না, তাহলে এটাও ভুল। টুডে ইজ দ্য 6th ডে, এটা ঠিক আছে। অল দ্য পার্টিসিপেন্টস আর হাইলি এনথুসিয়াস্টিক, এটা ঠিক আছে। আমরা দেখি পরেরটাও দেখে নিই, টুডে ইজ 6th ডে, এটাও হয় না 6th ডে, আচ্ছা আর্টিকেল মিসিং আছে। তো এখানে এই সি নম্বরটা হবে রাইট। কি হবে, টুডে ইজ দ্য 6th ডে অফ আওয়ার ওয়ার্কশপ। এখানে আর্টিকেলের গন্ডগোল ছিল। তো দেখি পরের কোশ্চেনটা চলে আসি। আশা করছি তোমরা বুঝতে পারছো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিও আরও পেতে। 11 নম্বর কোশ্চেনটা কি হয়েছে, 11 নম্বর কোশ্চেনটা বলেছে আই হ্যাড গন টু শিলিগুড়ি বিফোর আই গো টু রায়গঞ্জ। তাহলে আই হ্যাড গন টু শিলিগুড়ি বিফোর আই গো টু রায়গঞ্জ। তো এখানে দেখো এটা কি বুঝতে হবে, আই হ্যাড গন টু শিলিগুড়ি, এটা কোন টেন্সের উদাহরণ, এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয় অতীতে দুটো কাজ, অতীতে দুটো কাজের মধ্যে যেটা প্রথমে হয়েছে সেটাই পাস্ট পারফেক্ট। তাহলে দুটো কাজ হয়েছে, এখানে একটা কাজ হয়েছে বিফোর আই গো টু রায়গঞ্জ, এই আর একটা কাজ হয়েছে। তো দেখো এইখানে দুটোই অতীতে হয়েছে, এটাও অতীতে হয়েছে, এটাও অতীতে, কিন্তু এইখানে গো দিয়ে কি বোঝাচ্ছে, গো দিয়ে তো বর্তমান বোঝাচ্ছে, কিন্তু এই গোটা হবে না, এখানে হবে ওয়েন্ট। তাহলে এখানে হবে ওয়েন্ট। তাহলে বাক্যটা কি দাঁড়াবে, বাক্যটা দাঁড়াবে হচ্ছে বিফোর আই ওয়েন্ট টু রায়গঞ্জ। তো চলে আসি আমরা পরের প্রশ্নে কি বলেছে দেখি। তো এইখানেও দেখো এটা খুব সুন্দর কোশ্চেন, ABCD আছে, এ বি, এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে। তো দেখি এ তে কি বলেছে, আই হ্যাভ নেভার সিন অ্যান ইউএফও, এ ইউএফও, এ ইউএফও, অ্যান ইউএফও। তারপরে আছে অ্যান ইংলিশ মুভি, এ ইংলিশ মুভি, অ্যান ইংলিশ মুভি, এ ইংলিশ মুভি। তো এইখানেই খেলাটা আছে। তো বুঝতে পারছো বাকি সবটা সেম আছে, খালি এই যে আর্টিকেলটা কোনটা ঠিক আছে, অ্যান ইউএফও হয় না। আর তোমরা সবসময় মনে রাখবে আর্টিকেলের যে এ আর অ্যান আছে এরা কিভাবে প্রয়োগ হয়, এরা উচ্চারণ কিভাবে হচ্ছে সেই হিসাবে এ আর অ্যান বসে। বাক্য দেখে কিন্তু মানে শব্দ কি দিয়ে তৈরি হচ্ছে সেইভাবে কিন্তু আমরা ছোটতে শিখেছি, ভাওয়েল কনসোনেন্ট এইভাবে শিখেছি, ভাওয়েল কনসোনেন্ট এইভাবে শিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আর্টিকেল প্রয়োগ হয় উচ্চারণ অনুযায়ী। তো তুমি এখানে দেখো অ্যান ইংলিশ মুভি, অ্যান, তাহলে তুমি সি নম্বরটা দেখো, সি নম্বরটা তুমি দেখতে পাবে যে সি নম্বরটা ঠিক আছে, এ ইউএফও অ্যান ইংলিশ মুভি, অ্যান ইংলিশ মুভি হয়, কি হয়, অ্যান ইংলিশ মুভি, এই জিনিসটা দেখো, এই সি নম্বরটা ঠিক আছে। এবার হচ্ছে এ ইউএফও কেন হচ্ছে, এ ইউএফও হচ্ছে এখানে উচ্চারণটা হচ্ছে ইউএফও, ইউ মানে ওয়াই ও ইউ এরকম আসছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউ এফ ও।
এই ইউএফও হচ্ছে বলে ইউএফও হচ্ছে বলেই কিন্তু ইউএফওর আগে এ বসছে, এটা মনে রাখবে। তাহলে সবসময় মনে রাখবে এ ইউএফও হয়, এন ইউএফও হয় না, এ ইউএফও হয়। তো চলে আসি আমরা পরের প্রশ্নে। হি উইল রিটার্ন ইন এ আওয়ার, এটা খুব সোজা বাচ্চাদের জিনিস। এ আওয়ার কোনো সময় হয় না, এটা হয় অ্যান আওয়ার হয়, কারণ এইচটা শব্দটা উজ্জ্ব থাকে। তো চলে আসি আমরা পরের প্রশ্নে। দেখো কি বলেছে পরের প্রশ্নে, বিনয় সেইড দ্যাট হি ইজ কামিং ফ্রম হিজ ভিলেজ জয়ঘর। জয়ঘর, তাহলে বিনয় সেইড দ্যাট হি ইজ কামিং ফ্রম হিজ ভিলেজ জয়ঘর। তো দেখি এখানে কি হবে, এটা একটা ইনডাইরেক্ট স্পিচ আছে। এটা কি আছে, এটা আছে ইনডাইরেক্ট স্পিচ আছে। তো বিনয় যেহেতু সেইড বলেছে, তাহলে দ্যাট হি ইজ কেন হবে, সেইড বলেছে তাহলে এখানে ইজ হবে না, এখানে হবে ওয়াজ, কারণ এই সেইড। রিপোর্টিং ভার্ব দেখে রিপোর্টেড স্পিচ হয়, একটা জিনিস সবসময় মনে রাখবে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রেই রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচ হয়, তাই এখানে ওয়াজ হলো। তো চলে আসি আমরা পরের প্রশ্নে। আশা করছি ক্লাসগুলো সকলের ভালো লাগছে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম ভিডিও আরও পেতে। তো পরের প্রশ্ন হচ্ছে, সি ওয়াজ ওয়েটিং ফর এ অপরচুনিটি টু স্টার্ট হার ওন বিজনেস। খুব সোজা প্রশ্ন। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেলের প্রবলেম আছে, এ অপরচুনিটি, এই যে এ অপরচুনিটি হয় না, এখানে এই জায়গাটা ভুল আছে, এখানে হয় অ্যান অপরচুনিটি। তো চলে আসি পরের প্রশ্নে। তো দেখো এখানে কি বলেছে, পরের প্রশ্ন হচ্ছে, ইফ থিংস ওয়ার নট গোয়িং টু বি নর্মাল আফটার দ্য প্যান্ডামিক ম্যানকাইন্ড উইল হ্যাভ টু এক্সপেক্ট দ্য নিউ নর্মাল। তাহলে প্যান্ডামিক মানে কি, প্যান্ডামিক মানে হচ্ছে, এটা মনে রাখবে, প্যান্ডামিক মানে হচ্ছে মহামারী, যেমন করোনা হয়েছিল সেটা একটা প্যান্ডামিক মানে মহামারী। তাহলে ইফ থিংস ওয়ার নট গোয়িং টু বি নর্মাল আফটার দ্য প্যান্ডামিক mankind will have to accept the new normal. তো এটা খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। তো mankind will have to accept the new normal। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উইল আছে, আচ্ছা এখানে যদি উইল থাকে তাহলে ইফ, এটা ইফ ক্লজ, আচ্ছা আচ্ছা এটা তুমি দেখো, এটা ভালো প্রশ্ন। এটা হচ্ছে ইফ কন্ডিশনাল, একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা কন্ডিশনাল সেন্টেন্স। তো এর উদাহরণটা হচ্ছে, তুমি এরকম করে দেখো, ইফ হি কামস আই উইল গো, এরকম একটা সহজ ভাষায় একটা লিখে দিলাম তোমার, যাই হোক। তাহলে দেখো ইফ ক্লজটা কিসে হচ্ছে, ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে, ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে, আর এটা ফিউচারে হচ্ছে। তো এটা যদি প্রেজেন্ট আর এটা ফিউচারে হচ্ছে, তো দেখো ইফ ক্লজটা কি, ইফ ক্লজটা তাহলে প্রেজেন্টে হওয়ার কথা, এই যে ওয়্যার কি, ওয়্যারটা হচ্ছে পাস্ট, তাহলে ওয়্যার হবে না, ওয়্যারটা না হয় এখানে কি হবে, এখানে হবে আর হবে। তো তোমরা বুঝতে পেরেছো, এখানে ওয়্যার না হয় আর হবে। কখন ওয়্যার নট হতো, এখানে এটা হচ্ছে, যেহেতু এটা একটা তোমার রিয়েল সিচুয়েশন, তাই আর নট এখানে কেন হলো, এখানে অনেক কিছু ব্যাপার হতে পারে, তাই আমি ছোট করে বলে রাখছি। আর নট হচ্ছে এখানে একটা রিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে, আর নট রিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে বলেই আর নট। ওয়্যার নট কখন হতো, ওয়্যার নট তখন হতো যদি এটা ইমাজিনারি সিচুয়েশন বোঝাতো, ইমাজিনারি সিচুয়েশন যদি বোঝাতো তাহলে ওয়ার নট, কিন্তু এটা ইমাজিনারি সিচুয়েশন নয়, এটা একটা রিয়েল সিচুয়েশন, যে যদি মহামারীর পরেও অবস্থা স্বাভাবিক না হয় তাহলে নতুন স্বাভাবিকতাকে মানব জাতিকে মেনে নিতে হবে। তো পরের প্রশ্নে চলে আসি।
দিস উইল বি দ্য মোস্ট, আচ্ছা বলেই দিলাম আমি, difficult of the adjustment we have to make because we have been used to spending a lot on guests. তো এত বড় প্রশ্ন দেখে প্রথমেই কেউ ঘাবড়ে যাবে না, প্রথমে সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চেক করবে, আর্টিকেল চেক করবে, কারণ গ্রামাটিক্যাল এরর এর মধ্যে থেকেই আসে। তো দেখো তুমি দিস প্রথম লাইনটা যখন পড়বে, দিস উইল বি মোস্ট, এই যে মোস্ট এই জায়গাটাতে প্রবলেম আছে। মোস্ট একটি কি, মোস্ট একটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এবং আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, আর্টিকেল দি বসে, তো দি মোস্ট হবে। পরের প্রশ্নে চলে আসি। চারটা বাক্য দিয়েছে, তো দেখতে পাচ্ছ চারটা বাক্য যেহেতু দিয়েছে, তো এ বি সি ডি আছে। দা ডিসিশন, এখানে আর্টিকেলের গন্ডগোল আছে, এ একটা আছে একটু চেঞ্জ আছে, একটা আছে আর্টিকেল আছে দা ডিসিশন, একটা আছে এ হসপিটাল, আর একটা আছে অ্যান লাইফ, একটা আছে দা ডটার, দা ডক্টর, এতগুলো আর্টিকেল আছে। তো এখানে দেখি যে কোনটা ঠিক হবে। হ্যাঁ, দা ডিসিশন টু চেঞ্জ এ হসপিটাল সেভড অ্যান লাইফ অফ দ্য ডটার অফ দ্য ডক্টর। দ্য ডিসিশন টু চেঞ্জ এ হসপিটাল সেভড অ্যান লাইফ, এই যে অ্যান লাইফ কোনো সময় হয় না, এই জায়গাটা ভুল আছে। তারপরের লাইনটা দেখি, দ্য ডিসিশন টু চেঞ্জ দ্য হসপিটাল সেভড দ্য লাইফ অফ দ্য ডটার অফ দ্য ডক্টর, এখানে সব কিছুই ঠিক আছে, এই বাক্যে সব কিছু ঠিক আছে। পরেরটা দেখি, দ্য ডিসিশন টু চেঞ্জ অ্যান হসপিটাল হয় না, এই যে অ্যান হসপিটালে ভুল আছে। তাহলে পরেরটা দেখি, তাহলে এইটা কাটা, এইটা কাটা। আচ্ছা, a decision to change a hospital saved the life of the daughter of the doctor, a decision to change a hospital, আচ্ছা এখানেও ঠিক আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটা, অ্যাপ্রোপ্রিয়েট ওইটা হওয়ার কারণ হচ্ছে দা ডিসিশন একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই দা ডিসিশন মানে নির্দিষ্ট একটি ডিসিশন, দা ডিসিশন কি, দা ডিসিশন হচ্ছে নির্দিষ্ট একটা নির্দিষ্ট ডিসিশন। আচ্ছা, নির্দিষ্ট ডিসিশন, দা হসপিটালও নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আচ্ছা, দা লাইফও নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দা ডটার, দা ডক্টর সব এখানে বাক্যটাতে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো এই জন্য এইটা একদম পারফেক্ট হচ্ছে, বি নম্বরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো পরেরটাই চলে আসি আমরা পরের প্রশ্নে। ইফ ইট উইল রেন উই উইল হ্যাভ এ টাফ টাইম, এটা কিন্তু দেখো ইফ ইট উইল রেন উই উইল হ্যাভ এ টাফ টাইম, এর আগেই বললাম যে ইফ ক্লজ, এই যে ইফ ক্লজ কিসে হয়, ইফ ক্লজ প্রেজেন্টে হয়। কখন প্রেজেন্টে হয়, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টে হয় ইফ ক্লজ, আর বাকিটা মেইন ক্লজ কিসে হয়, মেইন ক্লজ ফিউচারে হয় যদি কন্ডিশনাল সেন্টেন্স থাকে। তো এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স যে, তো এখানে দেখো ইট উইল রেইন হবে না, এটা হবে হচ্ছে ইফ ইট রেইনস, এই শব্দটা হবে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো চলো পরেরটা দেখি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো নতুন প্রশ্ন, I am sure that the postman would be coming shortly to deliver the letter. I am sure that the postman would be coming shortly to deliver the letter. তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে, এখানে দেখো লেখা আছে আই অ্যাম শিওর, মানে আমি নিশ্চিত। দ্য পোস্টম্যান উড বি কামিং শর্টলি টু ডেলিভার দ্য লেটার, এই যে এই উডটা যে আছে, এই উডটা হবে না, এই উডের বদলে কি হবে, এই উডের বদলে উইল হবে, এখানে উইল বি কামিং হবে। উইল বি কামিং কেন হবে, উইল বি কামিং হবে, এটা একটা রিয়েল এক্সপেকটেশন, বাস্তবতার সঙ্গে জড়িত আছে, রিয়ালিটির সাথে এর সম্পর্ক আছে, সেই জন্য এখানে উডের জায়গায় উইল হবে। উড কখন হতো, উড হতো যদি হাইপোথেটিক্যাল
সিচুয়েশন যদি বোঝাতো, হাইপোথেটিক্যাল যদি সিচুয়েশন বোঝাতো তাহলে কি হতো, তাহলে উড হতো, হাইপোথেটিক্যাল সিচুয়েশন উড হতো, কিন্তু এটা একটা বাস্তব সিচুয়েশন। আমি নিশ্চিত যে পোস্টম্যান ডেলিভার দিতে আসবে খুব শীঘ্রই, শর্টলি। তো এটা একটা রিয়েল সিচুয়েশন বোঝে, এখানে উইল হলো। তো চলো চলে আসি পরের সিচুয়েশন, কারণ এই যে অ্যাম আছে, উইল আছে, পরেরটাই চলে আসি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটা কি বলেছে? পরের প্রশ্নে বলেছে মারুতি লাইকস অ্যাডভেঞ্চার স্টোরিজ স্পেশালি অ্যাডভেঞ্চার্স অফ টারজেন। আচ্ছা, মারুতি লাইকস অ্যাডভেঞ্চার স্টোরিজ। আচ্ছা, মারুতি অ্যাডভেঞ্চার স্টোরিজ পছন্দ করে, স্পেশালি বিশেষ করে টারজেনের অ্যাডভেঞ্চার। তো এখানে দেখো ধরা পড়ে গেছে অ্যান অ্যাডভেঞ্চার। তো এই যে অ্যাডভেঞ্চার এটা কি, এটা হচ্ছে প্লুরাল। তো প্লুরালের আগে অ্যান কি করা হবে? এই অ্যানটা ভুল, এখানে হবে দ্য। দ্য অ্যাডভেঞ্চার্স অফ টারজেন, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টারজেন। তো চলে আসি পরের প্রশ্নে কি বলেছে দেখি। এটা খুব সহজ, এ অনারেবল পার্সন। এ প্রথমেই ধরা পড়ে গেল, গোটা বাক্য পড়ার দরকার নেই। এ অনারেবল হয় না, কিছু আগেই বললাম, অ্যান অনারেবল হয়। কেন? এই এইচটা উজ্জ্ব থাকে। তো চলে আসি পরের প্রশ্নে, এই জায়গাটা ভুল আছে। 23 নম্বরে কি হয়েছে? The receptionist asked if Dia will take a seat and wait for the boss to call her in. তাহলে এখানে দেখো এটা একটা কি স্পিচ? এটা একটা ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, এটা একটা ইনডাইরেক্ট স্পিচ, মনে রাখবে এগুলো একটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করলে তোমরা জানতে পারবে ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ কোনটি। তুমি যদি ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও। তো 5 জন কমেন্ট করলে আমি ন্যারেশন নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যেখান থেকে এই ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। তো দেখো এখানে বলেছে দ্য রিসেপশনিস্ট আস্কড। তো এটা কি, আস্কটা এটা হচ্ছে ফার্স্টে আছে। তো ফার্স্টে যখন আছে তো এই উইল হবে না, এটা হবে, উইলটা না হয় এই উইলটা হবে উড হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কেন হলো, আস্কড আছে বলেই ওখানে উড হলো। মনে রাখবে, কারণ কোশ্চেনে একটা জিনিস লক্ষ্য রাখবে, তুমি তো বলতে পারতে যে এখানে উডের জায়গায় আমি উইলটাকে ঠিক রেখে এখানে আস্কটাকেও চেঞ্জ করতে পারতাম। আস্কটা আমরা যদি আস্ক করতে পারতাম, তো আস্ক আমরা করব না। কেন আস্ক করব না? হচ্ছে এই কারণে, যদি হ্যাবিট বা রুটিন বোঝাতো তাহলে আমরা আস্ক করতাম, কিন্তু এখানে হ্যাবিট বা রুটিন কিছু বোঝায়নি, সেই জন্য আমাদেরকে আস্কড রাখতেই হবে, উইলটা পাল্টে গিয়ে উড হয়ে যাবে। তো চলে আসি পরের প্রশ্নে। আই প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড উইথ মাই সিস্টার। এটা একটা ট্রিকি প্রশ্ন, তো দেখে মনে হবে যে সব কিছুই ঠিক আছে। তো আরেকবার পড়ি বাক্যটা, আই প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড উইথ মাই সিস্টার। পরীক্ষার হলে অনেক সময় মাথায় আসে না যে কি আছে, কি বলতে চাইছে কি না। তো এইখানে দেখো খুব সুন্দর প্রশ্ন এটা, ইন মাই চাইল্ডহুড দিয়ে ওই অলরেডি পাস্টের কথা বলে দিয়েছে। মাই চাইল্ডহুড যেন, কেন? অতীতের শৈশবের কথা বলছে। তো শৈশবের কথা যখন বলছে তার মানে নিশ্চয়ই সে এখন বড়, তাই জন্য এখানে প্লে না হয়ে এখানে কি হতো, এখানে হতো আই প্লেড ক্রিকেট, প্লেড হতো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো 25 নম্বরটা, এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে। দ্য হিস্টোরিয়ানস আর এ গ্রেট অ্যাসেট টু দ্য ফিল্ড অফ অ্যাকাডেমিয়া। তো এখানে কি হয়েছে, ইতিহাসবিদরা শিক্ষাক্ষেত্রের একটা বড় সম্পদ, এটার উত্তর। তো এইখানে দেখো আরেকবার পড়ি, দ্য হিস্টোরিয়ান আর এ গ্রেট অ্যাসেট টু দ্য ফিল্ড অফ অ্যাকাডেমিয়া। তো
তো এই যে হিস্টোরিয়ানস, এই হিস্টোরিয়ানসটা কি? হিস্টোরিয়ানসটা একটা হচ্ছে কমন নাউন। হিস্টোরিয়ানস, হিস্টোরিয়ান কি? হিস্টোরিয়ান হচ্ছে কমন নাউন। তোমরা নাউনের চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে যে কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, কি ব্যাপার। তো হিস্টোরিয়ান একটা কমন নাউন। সব সময় মনে রাখবে কমন নাউনের পূর্বে, কমন নাউন এর আগে আর্টিকেল দি বসে না। তো এই যে দি আছে, দিটা কাটা, তো এখানে শুধু হবে হিস্টোরিয়ানস। আরে কি হবে? হিস্টোরিয়ানস। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। এবং গ্রামারের কোনো বিষয়ে ডেডিকেটেড টপিক চাইলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আমি তাহলে সেই বিষয় নিয়ে ডেডিকেটেড টপিক বানিয়ে আনবো, যেমন টেন্স, ভয়েস, ন্যারেশন। এরপরে আমাদের আরও কিছু ভালো, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, এইসব আসতে চলেছে। তো আমাদের সঙ্গে যুক্ত থেকো।